জীবনে প্রথমবার হওয়া যে কোনো জিনিসই না খুব স্পেশাল হয়। সেটা প্রথম প্রেম বলো বা নিজের প্রিয়জনকে নিয়ে প্রথমবার পাহাড়ে যাওয়া। মাছে ভাতে বাঙালিকে পাহাড় বরাবরই তার কাছে টেনেছে। ভোরের সোনালি আলো থেকে পড়ন্ত বিকেলের রক্তিম আভা, কাঞ্চনজঙ্ঘার ওপর পতিত হওয়ার যে দৃশ্য, তার একটা ঝলক দেখার জন্যে মানুষ তাই বারবার ছুটে আসে এই উত্তরবঙ্গে। কথায় বলে ইচ্ছে থাকলেই ঠিক একটা না একটা উপায় বেরিয়ে আসে। তাই মন যখন চেয়েছে তখন ট্রেনের টিকিট না পেলেও বাস তো আছেই। তাই এবারে আমাদের কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার বাহন হলো এই বাস। এই বাসের অ্যামিনিটিস কী কী রয়েছে, বাসের ভাড়া কত, জার্নিটা কতটাই বা সেফ, সবটাই তোমাদেরকে কিন্তু বলবো এই ভিডিওতে। তাই সবাই সাথে থেকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘুরছে বাঙালির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল, কারণ আজকে 15 ফেব্রুয়ারি এবং আজকে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি পূর্ণ লগ্নে আমরা চলেছি বাঙালিদের অন্যতম ইমোশনের জায়গা নর্থ বেঙ্গল। আর এবারে নর্থ বেঙ্গল কিন্তু আমরা একটু অন্যরকমভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং সেখানকার ভিডিও, সেখানে কি কি দেখার জায়গা, সেগুলো সব তুলে ধরবো তোমাদের সামনে। আমার মনে হয় না আমরা যে জায়গাগুলো কভার করব সেগুলোর খুব বেশি ভিডিও ইউটিউবে তোমরা পাবে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু সেই অফবিট জায়গাগুলো নিয়ে না, কারণ এবারেও আমি ট্রেনের টিকিট পাইনি, তো বাসের একটা দারুণ ডিল আমি ক্র্যাক করেছি যথারীতি। মোটামুটি আজকে আমি নর্থ বেঙ্গল যাওয়ার একটা সিটার পেয়ে গিয়েছি লোকনাথ পরিবহনের, ওই 550-580 টাকার মধ্যে। এবং এই জার্নিতে কিন্তু আমি একা না, আছে বুবুও। সত্যি বলতে এবারের এই ভিডিও নিয়ে কিন্তু আমরা দুজনেই খুব এক্সাইটেড, কারণ আমরা দুজনেই প্রথমবার বাসে করে নর্থ বেঙ্গল যেতে চলেছি এবং আমরা চেষ্টা করব তোমাদের সামনে 2026-এর শুরুতে বাসে নর্থ বেঙ্গল যাওয়ার অ্যাকচুয়াল সিনারিও কি সেটা তোমাদের সামনে তুলে ধরতে। জানি না রাস্তার কন্ডিশন কেমন, বাসের সার্ভিস কেমন, সব মিলিয়ে মিশিয়ে আমাদের একটা ধোঁয়াশার মধ্যে রয়েছি আমরা। যাই হোক, দেখা যাক। আমরা বেশ কিছুটা আগেই চলে এসেছি, আমাদের বাসের সময় হচ্ছে ওই 6:15, আমরা 5:10 নাগাদই এখানে চলে এসেছিলাম। তো দেখো আমার এই যে পিছনে সেই চেনা গেট নাম্বার এ, গেট নাম্বার এ থেকে বেরিয়েই আমার ডান দিকে এই যে একটুখানি গেলেই বাস স্ট্যান্ড, আর এই যে বুবুরানি বসে আছে। প্রথমবার বাসে করে নর্থ বেঙ্গল, তো কেমন লাগছে একটু বলো। দারুণ লাগছে, বিন্দুমাত্র আফসোস হচ্ছে না যে আমি ট্রেনের টিকিট পাইনি সেই কারণে। এটা আমার দ্বিতীয়বার দূরপাল্লার বাসে যাওয়া, কিন্তু নর্থ বেঙ্গলে যাওয়া এই প্রথমবার বাসে করে, তাই দারুণ এক্সাইটেড লাগছে আমার। আরেকটা খুব মজার বিষয়, আমি কিন্তু বুবুকে এই যে বাসের এত ভালো একটা ডিল ক্র্যাক করেছি এটা বলিনি। আমি বুবুকে বলেছি আমাদের টিকিট নিয়েছিল 1000 টাকার কাছাকাছি, তো বুবু শুনে সেটা বেশ মন খারাপ তার। বুবু বললো এর থেকে তো তৎকাল কাটতে পারতেন। অ্যাকচুয়ালি বুবুকে আমি বলিনি যে আমি তৎকালের টিকিট পাইনি বলেই বাসের টিকিট কেটেছি। যাই হোক, তো আমার মনে হয় না 580 টাকায় খুব একটা খারাপ ডিল আমি পেয়েছি, যদি বাসটা ঠিকঠাক সময় এবং আমাদের বাসটা কমফোর্টেবল একটা জার্নি আমাদেরকে উপহার দেয়। যাই হোক, চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, পাশেই বাস স্ট্যান্ড রয়েছে আমাদের। আমরা গুটি গুটি পায়ে বাস স্ট্যান্ডের দিকেই চলে যাই আর দেখি আমাদের বাসটা কখন দেয়। আমাদের বাস তো বোর্ডিং হয়ে গিয়েছে, এখন চলো বাসটা একটু ভেতর থেকে দেখা যাক কেমন, সিটগুলো কেমন। তেমন একটা প্যাসেঞ্জার এখনো আসেনি, তবে এই সিটগুলো সবই সোল্ড আউট হয়ে গেছে। যেমনটা ভেবেছিলাম, সিটগুলো কিন্তু বেশ চওড়া, বেশ লম্বা চওড়া। আমি তো আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আশা করি তোমরাও অন্তত এই বাসে আসলে খুব একটা প্রবলেম হবে না। বুবুর আজকে শিব চতুর্দশীর উপোস, তো আমি ওই জন্য কিছু স্ন্যাক্স নিলাম না, কারণ বুবুর পাশে বসে স্ন্যাক্স খাবো খুব একটা ভালো দেখায় না। তো সেই জন্যে শুধু এই নিম্বুস নিয়েছি, এটা একটু গলা ভেজাবো। আর একটা কথা যেটা আমি বুবুকে স্পেশালি বলবো, বুবুর জন্য এটা একটা ব্যাড নিউজ। বুবু, বাসটা পুরানো, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটা মুশকিল আছে, সেটা হচ্ছে এই বাসে একটা অদ্ভুত রুম ফ্রেশনার দেওয়া আছে, যেটার গন্ধ তুমি একদমই সহ্য করতে পারো না। কি গেস করতে পারছো? না, কি? জ্যাসমিন। হ্যাঁ বন্ধুরা, কিচ্ছু করার নেই। আমি বাসের মধ্যে ঢুকেই ওই গন্ধটা আমার নাকে আসতেই আমার গা গুলিয়ে উঠেছিল, কারণ আমিও জ্যাসমিন ফ্লেভার একদমই নিতে পারি না। কিন্তু কিচ্ছু করার নেই, এই সময় আমার কাছে অন্য কোনো রুম ফ্রেশনার নেই যে আমি বাসে ছড়াবো। যাই হোক, আমি জানি না কী করে কাটাবো। না, আমি নিজেই বুঝতে পারছি না আমি কিভাবে সময়টা কাটাবো, তার কারণে একে উপোস, তার উপর যদি গা গুলিয়ে ওঠে সেটাই বিপদ হয়ে দাঁড়াবে এবারে। একদম। তবে বাসটা পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যেমনটা তোমাদেরকে দেখালাম। সিটগুলো যেমনটা দেখালাম বসার জন্য ঠিকঠাক, মানে খুব একটা তোমাদের আনকমফোর্টেবল ফিল হবে না।
কিন্তু ওই যে ভাই রুম ফ্রেশনারটা যা তা রকমের হয়ে গেছে। হাসি মুখে তো বাসে উঠছি, এখন দেখা যাক কতক্ষণ আমার মুখে এই হাসিখানা থাকে। যাই হোক, সময় হয়ে এসছে, লোকজনও সবাই আস্তে আস্তে উঠছে। চলো আমরা বাসে উঠে পড়ি। একদম সামনের সিট, তাই তাড়াহুড়ো করছি না, সবাই উঠলে তারপরে আমাদের উঠলে হয়, আবার এখন উঠলেও হয়। চলো দেখা যাক। আর এই যে এখানে সব আমাদের বাসের যাত্রীদের লাগেজ লোড হচ্ছে। আরে বাপরে, এখানে তো দেখছি বাইক ঢোকানো হচ্ছে। দূরপাল্লার বাসে চড়েছি কম, তবে এই রকম মানে তার যে অভিজ্ঞতা কোনোদিনও হয়নি যে বাসে করে বাইক নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, চলো আর কী কী নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না, আমরা বাসে উঠে পড়ি। কারণ সব যাত্রীরা মোটামুটি আস্তে আস্তে উঠে পড়ছে দেখছি বাসে, আর ছাড়ারও সময় হয়ে এসছে, কারণ অলরেডি 6:12 হয়ে গেছে। আমরা আমাদের সিটে বসে পড়েছি, উই আর অল সেট। একটা সামনের সিটে বসার সুবিধা তোমাদেরকে বলি, সামনের সিটের লেগ স্পেসটা বোধহয় একটু বেশি হয় অন্যান্য সিটগুলোর তুলনায়। যদি আমাকে কোট করো না, কারণ একটু আমাকে ড্রাইভারকে জিজ্ঞেস করে এটাকে কনফার্ম করতে হবে যে এটা আমি ঠিক বলছি না ভুল। তবে মনে হচ্ছে অন্যান্য সিটে বসলাম আর এই সিটগুলোতেও বসছি, মানে আমাদের সিটগুলোতে, এইখানে যাওয়ার লেগ স্পেসটা একটু বেশি মনে হচ্ছে। আর কি, বাসটা বেশ পুরনো, কিন্তু মোটামুটি ওই বেসিক যা অ্যামিনিটিস, মানে এই যে দেখো আমার এইদিকে এখানে চার্জিং সকেট রয়েছে, এখানে একটা লাইট রয়েছে, এখান থেকে এসির ফ্যানের স্পিড তোমরা বাড়াতে কমাতে পারবে। আর এই যে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জানালা, যেটা বাইরে দেখতে দেখতে বুবু যাবে, কারণ বুবু আজকে সারা রাত ঘুমাবে না, শিব চতুর্দশী করেছে যেহেতু। যাই হোক, আমরা একটু আরাম করে বসি, সময় কিন্তু হয়ে গেছে অলরেডি 6:16। আর হ্যাঁ, গন্ধটা যেটা বলেছিলাম অতটা কিন্তু উগ্র লাগছে না, মানে আমি যেহেতু পছন্দ করি না তাই আমার একটু গন্ধ লাগছে বটে, কিন্তু কোনো প্রবলেম হবে না তার জন্য। হ্যাঁ, আর ওই যে গন্ধটার কথা বলছিলাম, ওটা বিশেষ করে যে ড্রাইভার কেবিন ওখানে বেশি রয়েছে, মানে এখানে তুলনামূলক কম। আমার মনে হয় না বাস চলতে আরম্ভ করলে ওই প্রবলেমটা আমাদের খুব একটা হবে। বন্ধুগণ, অবশেষে 5 মিনিট দেরিতে হলেও আমাদের বাসের চাকা গড়ালো। চলো, হর হর মহাদেব। আজকে শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। জানালার কাঁচ দিয়ে শেষবারের মতো দেখলাম প্রিয় শহর কলকাতাকে। রাতভর বাসের জানালায় ভেসে উঠবে স্মৃতি আর উত্তেজনার মিশেল। শহরের আলো ধীরে ধীরে মিশে যাবে অন্ধকারে, হৃদয়ের ভেতরে জমে থাকা ক্লান্তিও গলে যাবে ভোরের কুয়াশায়। তারপর আবারও ছুঁয়ে দেখব আমার ছোটবেলার স্বপ্নে দেখা সেই পাহাড়কে। আচ্ছা, একটা অপ্রত্যাশিত ব্যাপার আমাদের সাথে ঘটেছে, আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন ছিল। এখানে কিন্তু এই যে দেখো, চিপসের প্যাকেট, জলের বোতল এবং 2টো কেকের ছোট্ট কেকের প্যাকেটও দিয়েছে এরা স্ন্যাক্স হিসেবে। আমাদের টিকিটের যা দাম সেই অনুপাতে যা স্ন্যাক্স দিয়েছে, বিয়ন্ড এক্সপেকটেশন। মানে এবার একটু ভালো লাগছে। যতটা রুম ফ্রেশনারে খারাপটা লাগছিল, এখন এইগুলো হাতে পেয়ে দেখো মুখে বেশ আমাদের একটা মিষ্টি হাসি ফুটেছে। যাই হোক, কিন্তু মুশকিলটা সেটা হচ্ছে আমি তো স্ন্যাক্স কিনিনি, বুবুর আজকে উপোস বলে। কিন্তু ওই যে ভাগ্যে থাকলে তোমার হবেই। ঠিক দেখো, স্ন্যাক্স আমার হাতে চলে আসলো। এখন জানি না এগুলো আদৌ খাওয়াটা ঠিক হবে কি না, দেখা যাক আমি কতক্ষণ নিজের ক্রেভিংটাকে আটকাতে পারি। এর আগের বার যখন বাসে করে বেনারস যাচ্ছিলাম, সেদিন কিন্তু খেলা ছিল ইন্ডিয়ান ওমেন্সের ওয়ার্ল্ড কাপের ফাইনাল। আর আজকে কি কাকতালীয় দেখো, আজকে যখন যাচ্ছি শিলিগুড়ি আমরা বাসে করে, তখন আজকে ভারত আর পাকিস্তানের বিশ্বকাপের খেলা রয়েছে। চলো খেলাটা দেখতে দেখতে যাই, জমে যাবে। মানে অন্তত খেলাটা যতক্ষণ হবে, যদি ভারত জেতে তাহলে অন্তত বোর হতে হবে না এই বাস জার্নিতে। আর সত্যি বলতে, বাসে যদি প্যাসেঞ্জার এইরকম মিশুকে আর হুজুগে হয়, তাহলে আমার মনে হয় না বোর হওয়ার খুব একটা জায়গা আছে। যাই হোক, চলো, বাস কিন্তু আমাদের মোটামুটি শহর ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আর এখন অবধি মোটামুটি ঠিকঠাক আমাদের জার্নি, খুব একটা প্রবলেম হয়নি। ঘড়িতে সময় 7টা। এসপ্ল্যানেডের পরে প্রথম যে বোর্ডিং পয়েন্ট মানে বাগুইহাটি, ওখান থেকে বাস ছাড়লো। অ্যাকচুয়ালি আমাদের বাস এখন 10 মিনিট লেটে চলছে, কারণ বাগুইহাটিতে স্টপেজ টাইম ছিল 6:50 আর আমাদের বাস ঢুকলো 7টা করে। চলো দেখা যাক এরপরে কোন স্টপেজ আসে এবং কত সময়ে সেটা পৌঁছায়। ঘড়িতে এখন 7:40। আমাদের বাস এয়ারপোর্ট, মধ্যমগ্রাম, বিরাটি ছাড়িয়ে এখন বারাসাতে এসে স্টপেজ নিয়েছে। আর এতক্ষণ কোনো আপডেট দিতে পারিনি, কারণ এতক্ষণ মাঠে রীতিমতো ঈশান ধোঁয়া ছুটিয়ে দিয়েছে পাকিস্তানিদের।
তো এখন ঈশান কিশন আউট হয়ে ডাগো আউটে গেল, আর আমিও একটু সময় পেলাম তোমাদেরকে আপডেট দেওয়ার। মোটামুটি বাস ঠিক টাইমই চলছে, আর যদি লেটও করে যখন হাইওয়ে ধরবে এইসব জ্যাম ট্যাম কাটিয়ে আশা করছি টেনে দেবে। আসল গল্পটা হচ্ছে কালকে সকালে ঠিকঠাক সময় পৌঁছাবে কি না, এবং সেটাই সব থেকে বড় প্রশ্ন। চলো একটু পরে মোটামুটি বোর্ডিংগুলো হয়ে গেলে আমরা চেষ্টা করব বাসের কেবিন থেকে সামনের দৃশ্য তোমাদের দেখাতে, মানে রাত্রে বাস জার্নিটা সামনে থেকে কেমন লাগে। যদিও জানি না ওরা অ্যালাউ করবে কিনা, কারণ সবাই তো সমমনস্ক হয় না। আগেরবার আমরা যে ট্রিপটা করেছিলাম কলকাতা থেকে বেনারস বাসে, সেই ড্রাইভাররা খুব আমাদের সাথে কোঅপারেটিভ ছিল, আমার সাথে কোঅপারেটিভ ছিল, কারণ আমি একা গিয়েছিলাম। তো তারা আমাদের খুব ভালো করে ভিডিও করতে দিয়েছিল। জানি না এরা দেবে কিনা, লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, গল্প তো তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই করছি, তবে যেটা বলা হয়নি তা হলো বাসের টিকিট প্রাইস। ওই ধরো 600 থেকে 1200 টাকা, তবে টিকিট প্রাইস কিন্তু ডাইনামিক, অর্থাৎ সিজন অনুযায়ী টিকিটের দাম কম বেশি হয়। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। বারাসাতের কিছুটা পর থেকে আর বারাজাগুলি অবধি, এই অবধি কিন্তু রাস্তাটা বেশ খারাপ। আমাদের বাসের দুধারে দেখছি এখানে লেন এক্সটেনশন হচ্ছে, তো সেই জন্যই রাস্তার কাজকর্ম হচ্ছে, সেই জন্য আমাদের বাসে যেতে কিন্তু রীতিমতো ঝাঁকুনি লাগছে। এবার তোমরা একটা জিনিস ভাবো, এই আমরা যে ভলভো বাসে যাচ্ছি এর সাসপেনশন মারাত্মক স্মুথ, তাও আমাদের রীতিমতো জার্কিং হচ্ছে। তো তোমরা যারা বাইকে বা নিজস্ব চার চাকা নিয়ে আসবে তারা কিন্তু একটু বুঝে শুনে, এইটুখানি রাস্তা রীতিমতো ঝাঁকুনি দিচ্ছে। আমি আমাদের যে ড্রাইভার সাহেব তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে বারাজাগুলির পর থেকে আবার রাস্তা ভালো। তো এখন আর কি সামনে লোকজন প্রচুর আছে বলে আমি কেবিনে যাচ্ছি না, দেখছি যদি একটু পর থেকে কেবিনের সামনে থেকে তোমাদের দেখানো যায় যে তারপরে রাস্তাটা কেমন। তো সাইড থেকে দেখো, মোটামুটি সাইড থেকে দেখলেও তোমরা বুঝতে পারবে রাস্তার এই মুহূর্তে হালটা কেমন। বন্ধুরা একটা জিনিস দেখো, এখন আমরা ক্রস করব এই যে বারাজাগুলি, আর এইবারে রাস্তাটা দেখো কি সুন্দর বাটারি স্মুথ। তো ড্রাইভার সাহেব ঠিকঠাকই বলেছিলেন যে বারাজাগুলি অবধি রাস্তাটা খারাপ, কারণ রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে যেমনটা তোমরা দেখলে, সেই জন্য রাস্তা এবড়ো খেবড়ো ছিল। তো এরপরে কিন্তু রাস্তা আবার বাটারি স্মুথ। এখন দাঁড়িয়ে আছি অয়েশপুরের বাইপাসে। আমাদের ড্রাইভার সাহেব এখানে একটা ছোট্ট ব্রেক দিয়েছে, মোটামুটি অর্ধেক বাস খালি হয়ে গিয়েছে। আর আমার এই যে বাঁপাশে এই যে টয়লেটটা নতুন হয়েছে দেখছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো ড্রাইভার সাহেব বললেন যে এখন ইনি যখন এই রুটে চালান তখন মাঝে মধ্যেই এখানে আর কি দাঁড়ান উনি টয়লেটের ব্রেক দেওয়ার জন্য। তো তোমরা এই জায়গাটা ল্যান্ডমার্ক করে নিতে পারো, যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে, তোমাদের যদি কারোর ওয়াশরুম ইউজ করতে হয় তো এখানে এই পরিষ্কার ওয়াশরুমটা তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট ইউজ করতে পারো। চলো আপাতত আমরা বাসের দিকে উঠে পড়ি। সবাই দাঁড়িয়ে একটু হাত পা ছড়িয়ে নিচ্ছে, কারণ প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে আমাদের বাস চলছে। আস্তে আস্তে সবাই চলো বাসের দিকে উঠে পড়ি। আমাদের বাস এখন হল্ট দিয়েছে কৃষ্ণনগরে, এখানে সবাই ডিনার করতে নেমেছে। এই যে দেখাই, আমার এই দিকটাতে সবাই বসে ডিনার করছে, আর আমার এই পিছনে চা বিক্রি হচ্ছে, আর আমার ডান দিকে এই যে এদের মিষ্টির কাউন্টার। তো বুবু আর আমি দুজনেই আজকে নিরামিষ খাবো, সেজন্য আমি কিছু মিষ্টি নিয়ে নিলাম। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা, সরপুরিয়া এগুলোও নিয়েছি, দেখা যাক কেমন টেস্ট হয়। মানে মিষ্টিগুলোর আকার দেখে তো রীতিমতো লোভ লাগছে, আমি শুধু ক্লোজ থেকে দেখাই, দেখো। আর এই মিষ্টির দোকানটার নাম সম্ভবত শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, হ্যাঁ শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এবং এর যা সাইজ দেখতে পাচ্ছি, মানে কাতারে কাতারে লোক বসে খাচ্ছে, মানে 4-5টা বাস দাঁড়িয়ে আছে এবং প্রচুর লোক ভিড় করে খাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জায়গা, রীতিমতো ঝাঁ চকচকে। তো চলো মিষ্টিটা নিয়ে আমি বাসে উঠে পড়ি। জানি না বুবু কখন খাবে, বুবু যখন খাবে আমিও তখন খাবো। টেস্ট করে বলো কেমন। খুবই সুন্দর। বন্ধুগণ, এখন আমাদের খাওয়ার সময় হয়েছে, একটু মিষ্টি খেয়ে আমরা আমাদের উপভোগ করবো, তারপর আমাদের বাস সামনের দিকে এগিয়ে যাবে আরও। মাঝে মধ্যে রাস্তায় অল্প আত্র জ্যাম পেলেও
প্রায় একেবারে কারেক্ট টাইমে কিন্তু আমাদের বাস ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। বলা বাহুল্য যে আমাদের সহযাত্রীরা কিন্তু এখন বেশ গভীর ঘুমেই রয়েছে, কারণ কানে তাদের নাসিকা গর্জনের আওয়াজটা বেশ ভালো জোরেই আসছে। ঘড়িতে সময় 4:17, আমাদের বাস এখন দাঁড়িয়েছে ডালখোলা। এখানে একটা ছোট্ট 10 মিনিটের ব্রেক, সবাই একটু অশ্রম যাচ্ছে, চাটা খাচ্ছে। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপর চটপট বাসে উঠে পড়বো, কারণ বাস এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। যেমনটা বললাম, 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক। সারাটা রাত প্রায় জেগে কাটানোর পর অবশেষে ভোরের পূব আকাশে হালকা লালচে আভা, সাথে নতুন দিনের প্রথম হাসি। যদিও গন্তব্যে পৌঁছাতে এখনো বেশ কিছুটা পথ বাকি, তবুও মনের ভেতরে যে অদ্ভুত উষ্ণতা জমে রয়েছে তা ঠান্ডা করার জন্য কেবল আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এই যে প্রায় এসে গিয়েছি। 530 কিলোমিটার পথ অতিক্রম করার পর শিলিগুড়ি কিন্তু আর মাত্র 8 কিলোমিটার। গুড মর্নিং। ঘড়িতে সময় 6:30 আর আমাদের বাস একদম রাইট টাইমে আমাদেরকে পৌঁছে দিয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা চলে যাব আজকে আমাদের গন্তব্য কার্শিয়াংয়ে, এবং এখান থেকে খুব কাছেই শেয়ার গাড়ি স্ট্যান্ড, তো সেখান থেকে আমরা গাড়ি ধরে নেবো। দেখি ওখানে গিয়ে এখন গাড়ি পাওয়া যায় কি না, বা কার্শিয়াং যেতে পার হেড কত করে খরচ, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। আপাতত এখান থেকে বেরোই, কারণ এত লোকজন চারিদিক থেকে এখানে ওখানে বলে ডাকছে, এখানে রীতিমতো দাঁড়ানো যায়। তো চলো আমরা একটু বেরোই মেন রাস্তার দিকে, বাকি ওই স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে বাকি আপডেটগুলো দিচ্ছি। আচ্ছা, একটা অদ্ভুত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। আমরা যাব কার্শিয়াং অবধি, তো কার্শিয়াং অবধি ভাড়া মোটামুটি 150 টাকা, কিন্তু এরা বলছে যে সামনের সিট আর মাঝখানের সিটে বসলে 250 টাকা করে দিতে হবে, কারণ সামনে আর মাঝখানে এরা দার্জিলিংয়ের প্যাসেঞ্জার নেয়, আর সোনাদা বা কার্শিয়াংয়ের প্যাসেঞ্জারগুলোকে এরা পিছনে দিয়ে দেয়। তো আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের সাথে হয়তো ফ্রড হচ্ছে। আমরা আরও এখানে যে এই যে দেখো আমাদের পিছনে আরও অনেকগুলো গাড়ি আছে, তো সব গাড়িগুলো থেকেই মোটামুটি কনফার্ম করলাম, সবাই ওই একই কথা বলছে যে সামনে বসলে 250 টাকা করে দিতে হবে, মানে দার্জিলিং যাওয়ার পুরো ভাড়া। এবং যদি পিছনের রোতে বসি, যেখানে 4 জন নেয় ঠাসাঠাসি করে, ওখানে 150 টাকা। যাই হোক, আমাদের একটু রাস্তার দুধারের সিনিক বিউটি নিতে নিতে যেতে হবে, ওই জন্য আমরা বাধ্য হয়ে 250 টাকা দিলাম। এখন তোমরা যারা রেগুলারলি নর্থ বেঙ্গল আসো তারা বলো আমাদের সাথে আদৌ ফ্রড হলো কি না, না এটাই নিয়ম। বাকি এখানে যা দেখছি ভাই, দালাল চক্র কিন্তু ভরা, মানে সবাই এসে এই গাড়ি ওই গাড়ি করে তোমাদের রীতিমতো টানাটানি করবে। বেস্ট হলো তোমরা যে কোনো এই যে শেয়ার গাড়িতে যদি যাও, শেয়ার গাড়ির যে ড্রাইভার আছে একমাত্র তাদের সাথে কথা বলো, কারণ এই রুটে কিছু তোমাদের সাথে যদি হয় পুরো রেসপন্সিবিলিটি কিন্তু ড্রাইভারের। আর যদি ছোট গাড়ি বা তোমাদের অন্যান্য বড় ভাড়া গাড়িও লাগে, এই বাস স্ট্যান্ডের পাশেই কিছু দেখলাম অফিস রয়েছে ছোট ছোট, যারা গাড়ি ভাড়া দেয়, তো সেখান থেকেও বুক করতে পারো। আমরা দাম দর করিনি, সবই মোটামুটি এক রেট, কারণ এত কম্পিটিশান, কেউ 50 টাকা কম বেশিও করছে না দেখছি। যাই হোক, এখন আমরা ওয়েট করছি। আমাদের এই গাড়িতে তো 2 জন হয়েছে, এখনও মাঝখানের আর পিছনের 4 জন 8 জন বাকি। তো জানি না কখন হবে, দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন সব প্যাসেঞ্জার হয়। বাকি প্যাসেঞ্জার হলে আমাদের গাড়ি যখন চলতে শুরু করবে, এই ভিডিওটাও আমরা আবার কন্টিনিউ করব। ততক্ষণের জন্য গুড বাই। শিলিগুড়ি বাস স্ট্যান্ডকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের বহু কাঙ্ক্ষিত পাহাড় আর চা বাগানে ঘেরা কার্শিয়াং শহরের দিকে। দূর থেকে চোখ গেল বোর্ডের দিকে, সুখনা মাত্র 8 কিলোমিটার আর কার্শিয়াং 45 কিলোমিটার। আহা, কি যে ভালো লাগছে, দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। আমার 3য় কিন্তু এই রাস্তা দিয়ে আসা, তবে যারা নর্থ বেঙ্গল প্রায় আসো তাদের কাছেও আশা করি এই রাস্তা আর রাস্তার প্রতিটা বাঁক প্রতি মুহূর্তেই প্রকৃতির সাথে নিজের এক আত্মিক যোগ তৈরি করে। কি তাই তো বন্ধুরা? তবে আমার মতে কার্শিয়াংয়ে যাওয়ার পথে এই শুকনা জঙ্গলের মাঝ থেকে চলে যাওয়া এই রাস্তাটা শুধু একটা রাস্তার অংশ নয়, এটা পাহাড়ে প্রবেশের দরজা। কারণ এখান থেকে শুরু হয় আসল পাহাড়ি অনুভূতি, যেখানে প্রতিটা বাঁকেই লুকিয়ে থাকে নতুন নতুন দৃশ্যপট, আর প্রতি মুহূর্তেই থাকে প্রকৃতির গভীর সৌন্দর্যের হাতছানি। পথে যেতে যেতে তোমাদের বলে রাখি,
এবারে কিন্তু আমরা থাকছি কার্শিয়াংয়ের একটা অফবিট প্লেসে, যেখানে তোমরা খুব সহজেই মাত্র 40 টাকা ভাড়া দিয়ে কার্শিয়াং বাজার থেকে পৌঁছে যেতে পারো। সেখানে না আছে কোনো কোলাহল, না আছে কোনো গাড়ির আওয়াজ, একেবারে শান্তিপূর্ণ একটা জায়গা। আর কার্শিয়াংয়ের বেশ কিছু ঘোরার জায়গা যা কিনা তোমরা খুব সহজেই পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারো। হাঁটতে যদি নাও চাও তাহলেও কিন্তু সেখান থেকে খুব সহজেই শেয়ার গাড়ি করে তোমরা কার্শিয়াংয়ের বাকি সাইট সিনও করে নিতে পারো। শিমুলবাড়ি ক্রস করে এখন আমরা এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং এখান থেকে আর মোটামুটি ওই 20 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। আমাদের খুব বেশি হলে 40 মিনিট মতো সময় লাগবে। আর কেন আমার মুখে এখন একগাল হাসি, তার কারণ হলো আমার সামনে এখন পাহাড় উঁকি দিচ্ছে, মানে পাহাড়ের ঝলক উঁকি দিচ্ছে। শিমুলবাড়ির মোড়টা ক্রস করলেই মনটা সত্যিই ভালো হয়ে যায়। যে কবারই আসি এই মোড় থেকে টার্ন নিতেই পাহাড়টা চোখের সামনে চলে আসে, তখন মনে হয় সত্যিই মানে পাহাড়ের প্রথম দর্শন পেলাম। তোমাদেরকে দেখাই সকালের প্রথম আলোতে শিমুলবাড়ির মোড়টা ঘোরার পরে এখন যে পাহাড়ের গ্লিমসটা আমরা পাচ্ছি সেটা কতটা সুন্দর দেখতে লাগছে। রোহিণী টোল প্রায় আসতে যায়, আর তার কিছুটা আগে পড়ে এই চা বাগান। পাহাড়ের দৃশ্য এক এক ঋতুতে এক এক রকম, তবে এই চা বাগানের প্রকৃত সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে বর্ষাকালে। আমার খুব ইচ্ছা হয় জানো তো, যে বর্ষাকালে কোনো একটা টি স্টেটে অন্তত 2 দিন কাটাবো, আর সাথে বর্ষার পাহাড়ের যে সৌন্দর্য আর মেঘের অফুরন্ত খেলা সেটা দেখবো। পার করলাম রোহিণী টোল প্লাজা। একটা মজার বিষয় বলি, এখানে কিন্তু ফাস্ট্যাগ কাজ করে না, এখনও এরা ম্যানুয়ালি টাকা নেয়। আর আমরা যে শেয়ার গাড়িতে যাচ্ছি এই ট্যাক্সিগুলো 10 টাকা করে, আর কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসে তাদের 30 টাকা। তো জিনিসটা মাথায় রেখো তোমরা। যাই হোক, আমাদের কিন্তু আস্তে আস্তে পাহাড়ের চড়াই শুরু হয়ে গিয়েছে, একটু দেখাই কেমন। পাহাড়ি শহর কার্শিয়াং পৌঁছাতে আর কিছুক্ষণ মাত্র বাকি, তবে তার আগের এই যাত্রাপথ আর তার সৌন্দর্য বারবার মনে করিয়ে দেয় যে পাহাড়ের সৌন্দর্য কিন্তু কেবলমাত্র তার চূড়ায় নয়। এই গন্তব্যে পৌঁছানোর যে যাত্রাপথের বাঁক, সেই বাঁকেই কিন্তু লুকিয়ে থাকে অজানা কোনো গল্প, না চেনা না দেখা অদ্ভুত অভূতপূর্ব সৌন্দর্য, যার টানেই আমরা সমতলের মানুষেরা বারবার ছুটে আসি তারই কাছে। ওই যে দেখা যাচ্ছে কার্শিয়াংয়ের বিখ্যাত টিভি টাওয়ার। কার্শিয়াংয়ের স্টেশন, মার্কেট সবই কিন্তু ওই জায়গায়। তবে আমরা কিন্তু এইবার থাকবো এই মার্কেট এরিয়া ছেড়ে অনেকটা দূরের একটা অফবিট গ্রামে। তাহলে বন্ধুরা, আপাতত ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে কার্শিয়াংয়ের একটা অফবিট গ্রামের গল্প নিয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো পারলে প্লিজ আমাদেরকে একটা কমেন্টে জানিও। চাইলে আমাদেরকে তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমাদের শেয়ার গাড়ি আমাদেরকে কার্শিয়াংয়ে ড্রপ করে চলে গেল দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর এরপরে আমরা চলে যাব আমাদের যে গন্তব্য কার্শিয়াংয়ে তার উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটা আমরা এই অবধি রাখছি, কারণ এরপরে যে ভিডিওটা আসবে সেটা কার্শিয়াংয়ে আমরা যে অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি সেটা নিয়ে। তো চলো সামনের দিকে এগোই। আপাতত ঘুরছে বাঙালির গল্পের নোটে গাছটি এখানেই মোড়ালো।